মা, দিদিকে এমন ভাবে বাড়ি থেকে বের করবেন না মা। কবিতা, তুমি তাড়া হয়ে একদম কথা বলবে না। তারা যে তোমাকে কাঁদিয়েছে সেটা কিভাবে মেনে নেওয়া যায়? আমি তোমাকে বুঝি গো, বুঝি যে তুমি আমাকে কত ভালোবাসো, সেইখানে তুমি আমার চোখে জল দেখতে পারছো না। শোনো, আমি একটা কথা বলি, এদেরকে এমনভাবে বাড়ি থেকে বের না করে আমাদের ওই গোয়াল ঘরে এদেরকে রেখে দিলে কেমন হয় বলো তো? তাহলে বাড়ির সব কাজগুলো করতে পারবে, আর এদিকে ওদের খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। তাহলে ওখানেই থাকবে, কি বলো? কবিতার এমন প্রস্তাবে মাধব এবং মালতী রাজি হয়ে যায়, কিন্তু তারা ঠিক বুঝতে পেরেছিল যে কবিতা তাদেরকে আলাদা করার জন্য সেই গোয়াল ঘরে পাঠাচ্ছে, কিন্তু এদিকে তার আর কোনো কিছু করার ছিল না, সে যে নিরুপায়। তারপর তারা এবং তার মেয়ে মিলে সে গোয়াল ঘরে চলে যায়। এদিকে ছোট্ট কুসুম বুঝতে পারছিল না যে তারা কেন গোয়াল ঘরে আছে, তার বাবা তাদেরকে গোয়াল ঘরে রাখার অনুমতি কেন দিয়েছে। এদিকে তারা ওই বাড়িতে গিয়ে সংসারের সব কাজ সারে, আর সব কাজ সারার পরও তাকে তেমনভাবে খেতে দিত না, খুব অল্প তারাকে তার মেয়েকে খেতে দিত। আর এদিকে মহারানী হয়ে বসে আছে কবিতা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন, শোন কালীভূতি, এক্ষুনি তোকে জঙ্গলে যেতে হবে, আর তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কিছু কাঠকুটো কেটে নিয়ে আয় দেখি তো। একদম পুরো কাঠকুটো উনুন সালে নেই, যা দেখি। কিন্তু মা, আমি একা জঙ্গলে কি করে যাব? এমনভাবে জঙ্গলে যাওয়া যায় নাকি বলুন তো মা? যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকে, তাহলে তাহলে যে ওদের পেটে চলে যাব। সে তো খুব ভালোই হবে যদি তুই কোনো হিংস্র জীবজন্তুরের পেটে যাস। সব থেকে বেশি খুশি তো আমি হব, কারণ তোর মুখটা আর আমার দেখতে হবে না। এমন কালো ভূতি মুখ নিয়ে আর সকাল সকাল আমাদের বাড়িতে আসতে হবে না, বুঝেছিস? যা যা, তোর মেয়েকে নিয়ে এক্ষুনি যা দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, গিয়ে কাঠকুটো কেটে নিয়ে আসছি মা, আপনি চিন্তা করবেন না। তারপর তারা তার সাথে করে তার মেয়েকে নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। জঙ্গলে গিয়ে সে কিছু কাঠকুটো পেরে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে থাকে, আর আস্তে আস্তে সেখানে দেখতে পায় একটা সাধু বাবা রাস্তার মাঝখানে শুয়ে আছে। সেটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আরে, সাধু বাবা যে এরকমভাবে রাস্তার মাঝখানে শুয়ে আছে কেন? আমার মনে হয় সাধু বাবার যে কোনো জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে রাস্তার মাঝখানে শুয়ে আছে। না না, আমাকে এখন কিছু একটা করতে হবে। আচ্ছা কুসুম, শোন মা, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসবো। এখান থেকে কোথাও যাবি না, বুঝেছিস? তারপর তারা সামনে একটু এগিয়ে যেতে দেখে একটা জলাশয় আছে। সেখান থেকে একটু জল নিয়ে আসে আর সাধু বাবার চোখে মুখে ছিটিয়ে দেয়, আর সাধু বাবার জ্ঞান ফিরে আসে। ধন্যবাদ কন্যা, তুমি আমাকে জ্ঞান ফিরিয়েছ। তুমি যদি আমাকে এখন জ্ঞান না ফেরাতে, তাহলে জানি না এখানে কতক্ষণ এমনভাবে পড়ে থাকতাম। না না সাধু বাবা, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও আপনাকে এমনভাবে সাহায্য করত। আচ্ছা সাধু বাবা, আপনি এমনভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন কেন? মারে, আমি কিছুদিন ধরে এই বনে তপস্যা করছিলাম, কিন্তু কিছু না খাওয়ার কারণে কখন যে বেহুশ হয়ে পড়ে গেছিলাম তা আমি কিছুই জানি না। আচ্ছা সাধু বাবা, আপনি কোথায় থাকেন? এই বনের মধ্যে আমার একটা ছোট্ট কুঠির আছে, সেই কুঠিরে আমি থাকি। চল চল মা, তোরা আমার কুটিরে চল। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, চলুন চলুন, আপনার কুঠিরে চলুন। আমি একটু রান্না বান্না করে দেব, সেটা খেয়ে আপনি একটু শরীরে জোর পাবেন। চলুন দেখি। তারপর তারা এবং তার মেয়ে সেই সাধু বাবার কুঠিরে যায়, আর সেখানে গিয়ে তারা রান্নাবান্না করতে শুরু করে, এবং তারা সেই কুঠির খুবই পছন্দ হয়। সেখানে তারা শান্তি অনুভব করছিল। তারপর তারা সে আর বাড়িতে ফিরে যায় না, সেই সাধু বাবার কুঠিরে থাকতে শুরু করে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারা ওখানে থাকতো এবং কাজকর্ম করত, সেখানে খুব আনন্দের সাথেই থাকতো। তবে অন্যদিকে তারা শাশুড়ি এবং তারা সতীন বলতে থাকে, আরে ও বৌমা, আমার না চা খেতে খুব মন চাইছে, একটু যাও না মা, গরম গরম একটু চা বানিয়ে নিয়ে আসো। উফ, একদণ্ড শান্তিতে আমাকে বসতে দেয় না এই বুড়িটা। সারাক্ষণ শুধু কাজ করো কাজ করো, একটা না একটা কাজ লাগিয়ে দিচ্ছে আমার পিছনে। বুঝতে পারছি না সেই তারা যে কোথায় গেল, তাকেও দেখতে পাচ্ছি না এই বাড়িতে। সারা বাড়ির কাজ তো ওই ভূতি তারাই করে। সে গেল কোথায়? জঙ্গলে কাঠ কাটতে গেল, আর সেখান থেকে আর ফিরে এলো না। মনে হয় জঙ্গলের কোনো হিংস্র জানোয়ার ও খেয়ে নিয়েছে। কিন্তু ঠিক আছে, কিন্তু এবার যে সারা বাড়ির কাজ যে আমাকে করতে হবে, দূর, ভালোই লাগছে না। তারপর কবিতা চা বানিয়ে তার শাশুড়ি মাকে দেয়।
আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করছি, ওই ভূতটি তারা কোথায় গেলেন বলুন তো? এই কদিন ধরে ওকে যে বাড়িতে দেখতে পাচ্ছি না। সারা সংসারের কাজ তো ও একাই করতো, কিন্তু তাকে যে আর এখন দেখতে পাচ্ছি না। গেল কোথায় তা কে জানে। তোমাকে কি বলি বলো তো বৌমা, ও কোথায় গেল না গেল আমি জানি না। তবে সেদিন কাঠকুটো পাড়ার জন্যই তো জঙ্গলে গেছিল, কিন্তু তারপর যে আর বাড়িতে ফিরে আসেনি। মনে হয় কোনো হিংস্র জানোয়ারের পেটে গেছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। আর এমনিতে আমরা তো ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই মুখ পুরি তো যাচ্ছিল না। সে খুব ভালোই হয়েছে, কোনো জন্তু জানোয়ার ওকে খেয়ে নিয়েছে মা। আচ্ছা শোনো মা, যাও যাও, তুমি রান্নাটা বসিয়ে দাও। ওই দিন যে তুমি পায়েসটা বানিয়েছিলে না, এত সুস্বাদু হয়েছে কি বলবো। ওরকমই পায়েস আজকের একটু বানিয়ে তো, খুব খেতে মন চাইছে গো। রান্না বান্নার কথা শুনে কবিতা মনে মনে অনেক রেগে যায়, কিন্তু সে সবার সামনে প্রকাশ করে না। তবু সে ভালো বউ সাজার জন্য নাটক করতে থাকে, বাড়ির সব কাজকর্মগুলো করতে থাকে। এমনভাবে কিছুদিন কেটে যায়, সে বাড়ির সব কাজকর্ম করত। কিন্তু একদিন